বলো আসসালামু আলাইকুম কি অবস্থা বাচ্চা কাচ্চারা কথাবার্তা শোনা যাচ্ছে কিনা সব কিছু ঠিক আছে কিনা জানো সাউন্ড ঠিক আছে কিনা একটু জানাও এই এই একটু ভিডিওটা শেয়ার দিয়ে দাও হ্যাঁ একটু ভিডিওটা শেয়ার দিয়ে দাও তোমাদের বন্ধু বান্ধব যারা আছে একটু ভিডিওটা শেয়ার দিয়ে দাও মারুফ আমাদের গ্রুপগুলোতে একটু দিয়ে দে আমার কাছে ফোন নাই আমাদের গ্রুপগুলোতে একটু দিয়ে দাও একটু শেয়ার দিয়ে দাও একটু শেয়ার দিয়ে দাও আমরা শুরু করে দিব জাস্ট 1 মিনিট সময় নিব তোমার মাহমুদ ভাইয়ের ডাকে নিব জেসমিন খাতুন সিরাই সিরাই রক্ত তানভীর ভাইয়ের ভক্ত না দেখা যাক ইনশাল্লাহ দেওয়া হয়েছে ভাই ওকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ একটু শেয়ার দিয়ে দাও সিরাই সিরাই রক্ত ওই যে আমার ভক্তগুলা কই
দেখি আমার আমার কঠিন বক্তব্য, তার মাহমুদ ভাইয়ের বক্তব্য কই, সবাই কই? শোনো, তোমরা ক্লাস নিতে বলো, ভালো কথা। ক্লাসে যদি রেসপন্স ভালো হয় ভাই সব ক্লাস নিব, আর ক্লাসে রেসপন্স ভালো না ভাই আমি কোনো ক্লাসে নিতে পারবো না। আমার কোনো কষ্টও নাই, দরকারও নাই, কিচ্ছু করার দরকার নেই। তাই বলে আমার কি অবস্থা? দ্রুত জয়েন হও, দ্রুত জয়েন দ্য হও। ওয়ান অ্যান্ড অনলি, দ্য ম্যান, দ্য মিথ, মাহমুদ হাসান ভাইয়া। পরে দে তুই কথা কও। ঠিক আছে, আরে কত দেখতেছি তোমার আমি সেন বংশ। এগুলো সব সহজ প্রশ্ন, জাস্ট বলবো, গল্পের মতো শুনবা। 50 জন হয়েছে, 100 প্লাস করো, 100 প্লাস তাড়াতাড়ি। বায়োকেমিস্ট্রি ক্লাস নেন, বায়োকেমিস্ট্রি, আচ্ছা বায়োকেমিস্ট্রি মানে বায়ো আর ক্যাম, আচ্ছা ওকে বায়ো আর ক্যাম ক্লাস নেব। আসসালামু আলাইকুম ভাইয়ারা। ওয়ালাইকুম আসসালাম। নিবো আমরা, আমি আবারও বলতেছি, নেওয়া তখনই হবে যদি তোমাদের রেসপন্স থাকে। আর তোমাদের রেসপন্স নাই ভাই, আমি টাটা বাই বাই। আমার নিজেরও পরীক্ষা আছে সামনে, ধরে ভাই আছে, ঠিক আছে, আমার ভাইয়েরও পরীক্ষা আছে, তো কষ্ট করার কোনো সুযোগই নেই। আচ্ছা, সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাও, আর হচ্ছে একটু শেয়ার টেয়ার করে দাও। সাধারণ জ্ঞান এটা যারা মেডিকেল প্রত্যাশী আছে তাদের ক্ষেত্রে উপকার আসবে। সাধারণ জ্ঞান সব জায়গায় থাকে, সায়েন্সের ইউনিটের সাধারণ জ্ঞান নাই না? আচ্ছা আমার প্যারা নাই, দেখো নিজের নলেজ বাড়বে। পিডিএফ দিয়ে দিব। হ্যাঁ দ্রুত বাড়াবো, খুব শর্ট টাইমে বাড়াবো, দ্রুত বাড়াই যাবো। ওকে শুরু করো। আচ্ছা বাচ্চা কাচ্চা দেখো তাড়াতাড়ি, ঠিক আছে? তারপরেও একটু ফাঁকে ফাঁকে শেয়ার করতে পারো। হ্যাঁ, একটু বাঁকা হয়ে আছে কি এটা বোর্ডটা, তুমি পারো? আমি দেখতেছি। আচ্ছা ওকে বাচ্চা কাচ্চা দেখো কি বলছে, কোন সময়কালকে মাচ্ছান্যায় যুগ বলা হয়। ঠিক আছে, দেখো নিচে মাছ আবার অন্যায়। ঠিক আছে, আচ্ছা তো এটা হচ্ছে একটা টার্ম, যেটা হচ্ছে ব্যাপারটা হচ্ছে এরকম বড় মাছ ছোট মাছকে খেয়ে ফেলে, এটা বাস্তবিক উদাহরণ। ঠিক না? যেমন হাঙর টাঙ্গর বড় বড় মাছ কি করে ছোট মাছকে খেয়ে ফেলে। তো এরকম এই মাচ্ছান্যায় হচ্ছে এমন একটা সময় ছিল, যে সময়টা এটা হচ্ছে মানে আমরা যদি হচ্ছে প্রাচীনকালের ইতিহাস বলি, ইতিহাসের ক্ষেত্রে প্রথম যে বংশটা ছিল বাংলায়, সেটা হচ্ছে কি বংশ ছিল? মৌর্য বংশ। এরপরে ছিল গুপ্ত বংশ, এরপরে ছিল গুপ্ত বংশ। এই যে গুপ্ত বংশ যখন শেষ হয় এর হচ্ছে রাজত্বকালটা, এরপরে একজন আমাদের যে পূর্ব বাংলা যে ছিল, এই বাংলা অবিভক্ত বাংলার সর্বশেষ স্বাধীন রাজা ছিল শশাঙ্ক। খুব ইম্পর্টেন্ট। তাহলে শশাঙ্ক ছিল পূর্ব বাংলার হচ্ছে কি বা অবিভক্ত বাংলার স্বাধীন রাজা। এই যে শশাঙ্ক ছিল, ওই শশাঙ্ক মরার পর বা শশাঙ্ক যখন তার রাজত্বকাল শেষ হয়েছে, এরপরে পুরা বাংলায়, ঠিক আছে, প্রায় 100 বছরের মতো একটা অরাজক অবস্থা চলছে। ঠিক আছে, যখন যার যেই দিকে মনে হয়েছে সে সেই অঞ্চলগুলোকে দখল করে নিছে। এই যে অবস্থাতে ছিল, যারা পাওয়ারফুল ছিল তারা দখল করে নিত, যে বড় মাছ যেমন ছোট মাছকে খেয়ে ফেলে। তো এরকম ছিল মাছান্যায় একটা অবস্থা। সেই সময় কি হয়েছিল, এটা সময়টা ছিল কত 7 থেকে 8ম শতক পর্যন্ত ছিল, 7ম থেকে 8ম শতক পর্যন্ত। এখন তুমি যদি একটু শতক ব্যাপারটা ক্লিয়ার কিনা, আমরা শতক ব্যাপারটা ক্লিয়ার কিনা? আচ্ছা, এটা যদি আমি হিসাবে লিখি, সাল হিসাবে লিখি, এটা ছিল 650 থেকে 750 পর্যন্ত। ঠিক আছে, আনুমানিক, এটা এক্সাক্ট ব্যাপারটা এমন না, আনুমানিকের। ইতিহাস মানেই হচ্ছে কি, যে ইতিহাস ব্যাপারটা হচ্ছে এমন, এটা কনফিউশন থাকতেই পারে অনেক কিছু। ঠিক আছে, আচ্ছা হ্যাঁ, কেন কনফিউশন হইতে পারে এটা নিয়ে? এটার মেইন রিজন হচ্ছে, কোনোদিন তুই পাস্টে যায়া ওইটা প্রমাণ করে আসতে পারবো না, বৈজ্ঞানিক কোনো প্রমাণ নাই ইতিহাসের। ঠিক আছে, তাই ইতিহাস মানুষ যেটা বইলা গেছে, বিভিন্ন গ্রন্থে যেটা আছে, যে যেমনি বইলা গেছে, ওই ওখান থেকে আমরা হচ্ছে কি করে কালেক্ট করছি। ঠিক আছে, আমরা কালেক্ট করি নাই, কালেক্ট হয়েছে, আমরা ওখান থেকে একটু টুকটাক জানি আর কি জ্ঞান। তো এইটাই দেখো, 650 থেকে 750 তোমার কাছে মনে হইতে পারে এটা তো তাহলে হওয়া উচিত ছিল 6ষ্ঠ থেকে 7ম শতক। ঠিক আছে, এটা হওয়া উচিত ছিল, কিন্তু ব্যাপারটা হচ্ছে শতকের সিস্টেমটা হচ্ছে, যখন 600 হয়ে গেছে, ঠিক আছে, 600 হয়ে গেছে, 600 প্লাস, ঠিক আছে, তার মানে ওইটা তখন কি হয়ে গেছে, মানে শতক একটা বেশি থাকে হয় সবসময়। শতক কি হয়? সবসময় বেশি হয়। ঠিক আছে, তাহলে এই যে 600, এটা মানেই হচ্ছে কত? 7ম শতক। বুঝছি কিনা? তাহলে এখানে যেহেতু 700-র বেশি আছে বা 700 প্লাস আছে, তার মানে এটাই কি হবে? 8ম শতক। বুঝছি কিনা? এটা কি 8ম শতক হবে, এটা কি হবে? 8ম শতক হবে। তাইলে শতক হিসাবে সবসময় হচ্ছে এরকম। আমি যদি বলি 99, এটা কত? আচ্ছা 99 বা যদি আমি বলি যে 599, এটা কত শতক? ঠিক আছে, এটা কত শতক হবে? তাহলে তুমি 100টাকে চিন্তা করো, 100টা কি আছে? 5,
তাহলে 5 এখনো কিন্তু 600-তে যায় নাই। 600-তে গেলে তাহলে আমরা ওটাকে বলতে পারতাম কত, সপ্তম শতক। যেহেতু এখনো 600-তে যায় নাই, 500-তেই আছে, ঠিক আছে, তাহলে এর এক বেশি হবে, তাহলে এটা ষষ্ঠ শতক। তাহলে 599 হচ্ছে ষষ্ঠ শতক। তাহলে এরকম 600 প্লাস মানে 650 হচ্ছে কত, 650 হোক 699 পর্যন্ত এটা সবসময় সপ্তম শতকই থাকবে, ঠিক আছে। এখান দিয়ে 799 পর্যন্ত সপ্তম শতকই থাকবে। তাহলে এখানে সময় কতটুকু, প্রায় 100 বছরের মতো সময়। কতটুকু, এখানে প্রায় 100 বছর যে সময়টা আছে, এই সময়টা হচ্ছে মাছরাঙার সময়। কখন, এটা শশাঙ্ক পরবর্তী বাংলার যে অবস্থা ছিল। আবার আমি বলছি অবিভক্ত বাংলার সর্বশেষ স্বাধীন রাজা ছিল সেটাকে শশাঙ্ক, শশাঙ্কর পরই মাছরাঙাটা হয়েছিল। বুঝতে পারছি এটুকু ক্লিয়ার এটা? আচ্ছা ওকে, তারপরে আসো চলো। আচ্ছা, এই যে এখানে মোটামুটি লেখা আছে, এগুলো একটু তোমরা দেখে নিবা, আমি পিডিএফটা দিয়ে দিব। বাংলায় সব থেকে বেশি রাজত্ব করছে কোন বংশ, সব থেকে বেশি রাজত্ব করছে কোন বংশ, ঠিক আছে। আচ্ছা, আমরা যদি একটু বংশগুলো বলি, বংশের ক্রমটা হচ্ছে এরকম: মৌর্য বংশ, তারপর হচ্ছে গুপ্ত বংশ, ঠিক আছে, গুপ্ত, তারপর হচ্ছে পাল বংশ, পাল, আর সবশেষে হচ্ছে সেন বংশ। আর এই যে গুপ্ত বংশের পরে এই যে এইখানটাতেই মাৎসান্যায় হয়েছিল 100 বছর, যেটা আমরা একটু আগে দেখলাম, বুঝছি কিনা। তাহলে সবার আগে হচ্ছে মৌর্য, তারপরে হচ্ছে গুপ্ত, তারপর হচ্ছে পাল, তারপর হচ্ছে কি সেন বংশ। বুঝতে পারছি? আচ্ছা, এখন এই প্রত্যেকটার ক্ষেত্রে, ঠিক আছে, খুবই একটু যারা হচ্ছে মানে হচ্ছে পরীক্ষা দিবা, তারা একটু ডিপলি জানা নিতে পারো যে মৌর্য বংশের বা প্রত্যেকটা বংশের সর্বশ্রেষ্ঠ রাজাকে, প্রথম রাজাকে, সর্বশেষ রাজাকে, এই তিনটা জিনিস জানলে ভালো। অ্যাটলিস্ট শ্রেষ্ঠ আর প্রথমটা এই দুইটা জানো, শেষটা না জানলেও চলবে, ঠিক আছে। আচ্ছা, এই যে মৌর্য যে বংশটা আছে, ওর প্রধান রাজা বলো বা হচ্ছে প্রতিষ্ঠাতা বলো, সব হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য। কি চন্দ্রগুপ্ত মৌর্য, চন্দ্রগুপ্ত মৌর্য, বুঝছি কিনা। তাহলে মৌর্য বংশের প্রতিষ্ঠাতা, প্রধান, সব হচ্ছে কি চন্দ্রগুপ্ত মৌর্য। আমরা বলছি একটা প্রধান আর একটা হচ্ছে শ্রেষ্ঠ, একটা প্রধান আর একটা কি শ্রেষ্ঠ। এটার শ্রেষ্ঠ কে ছিল, এটা শ্রেষ্ঠ কে ছিল? অশোক। শ্রেষ্ঠ কে ছিল? অশোক। শ্রেষ্ঠ কে ছিল? অশোক ছিল, সম্রাট অশোক। তাহলে অ্যাটলিস্ট এই দুইটা জানবা। তাহলে আবার চন্দ্রগুপ্ত মৌর্য হচ্ছে গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা বা প্রথম রাজা, ঠিক আছে, আর অশোক হচ্ছে শ্রেষ্ঠ রাজা, ঠিক আছে। অ্যাটলিস্ট এই দুইটা জিনিস জানবা, বাকিগুলো তোমরা জানলে দেখলা। এরপর আসে গুপ্ত বংশ। গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা তা একজন, এটাতে আবার একটু আছে, কাহিনী আছে, একজন প্রতিষ্ঠাতা, আবার একজন হচ্ছে প্রধান রাজা, ঠিক আছে। আচ্ছা, সমুদ্রগুপ্ত হচ্ছে শ্রেষ্ঠ। আচ্ছা, অ্যাটলিস্ট শ্রেষ্ঠতা জানবা, সেটা হচ্ছে কি সমুদ্রগুপ্ত, ঠিক আছে। গুপ্ত হচ্ছে কি শ্রেষ্ঠ, সমুদ্রগুপ্ত কি শ্রেষ্ঠ, সমুদ্রগুপ্ত কি শ্রেষ্ঠ। আচ্ছা, এরপর আসে পাল বংশ। পাল বংশটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। পাল বংশ আমাদের এই বাংলায় 400 বছর শাসন করছে। কয়শো বছর? 400 বছর শাসন করছে। কয়শো বছর? 400 বছর শাসন করছে, ঠিক আছে। এই 400 বছরের ভিতরে এখানে সর্বশ্রেষ্ঠ রাজা আর প্রথম রাজাটা যদি আমরা একটু জানার চেষ্টা করি, প্রথম রাজা যেটা আছে সে হচ্ছে কি গোপাল, বা প্রতিষ্ঠাতা কে ছিল? গোপাল। প্রতিষ্ঠাতা কে ছিল? গোপাল, ঠিক আছে। আর সর্বশ্রেষ্ঠ রাজা ছিল, নামের মধ্যেই ধর্ম আছে, কি থাকবে? ধর্মপাল। যেহেতু নামের মধ্যে ধর্ম আছে, ও তো শ্রেষ্ঠ থাকবে, নামের মধ্যে ধর্ম আছে, কি থাকবে? শ্রেষ্ঠ থাকবে। এই ধর্মপাল অনেক ভালো ভালো কাজ করছে। যেমন আমরা যে নওগাঁয় সোমপুর বিহার, পরীক্ষা দিলে দেখবা যাই সেই পড়বে হয়তোবা, সোমপুর বিহারের প্রতিষ্ঠাতা হচ্ছে ধর্মপাল। আবার সোমপুর বিহারের প্রতিষ্ঠাতা ধর্মপাল। সোমপুর বিহার খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। ও হচ্ছে প্রতিষ্ঠাতা কার? সোমপুর বিহারের প্রতিষ্ঠাতা। সোমপুর বিহার। সোমপুর বিহার কোনটা? কি কি আচ্ছা, পাহাড়পুর, যেটা ওটাই তো সোমপুর বিহার বা পাহাড়পুর বৌদ্ধ বিহার, একই কথা কিন্তু, ঠিক আছে। এই সোমপুর বিহারের প্রতিষ্ঠাতা হচ্ছে ধর্মপাল। আর এই সোমপুর বিহার ইউনেস্কো যেটা আছে, বিশ্ব ঐতিহ্যের হচ্ছে মানে অংশ হিসাবে এটাকে স্বীকৃতি দিয়েছে। সেটা কত? সেটাও খুবই ইম্পর্টেন্ট। সেটা কত? 1985 সালে, 1985 সালে, এটাও ইম্পর্টেন্ট। তাহলে আবার ধর্মপাল সোমপুর বিহার বা হচ্ছে কি নওগাঁর যেটা পাহাড়পুর বৌদ্ধ বিহার, কোথায় অবস্থিত? এটা নওগাঁতে অবস্থিত, ঠিক আছে। নওগাঁ খুবই ইম্পর্টেন্ট। নওগাঁতে অবস্থিত সোমপুর বিহার বা পাহাড়পুর বৌদ্ধ বিহার, যেটা ইউনেস্কোর আন্ডারে স্বীকৃতি পাইছে বিশ্ব ঐতিহ্যের, কত? 1995 সালে, ঠিক আছে। এইটুকু একটু মনে রাখবা। তাহলে ধর্মপাল হচ্ছে প্রধান বা শ্রেষ্ঠ, গোপাল হচ্ছে প্রতিষ্ঠাতা। আচ্ছা, আর এরা বাংলায় কত বছর করছে বললাম বলতো? 400 বছর। 400 বছর সবচেয়ে বেশি রাজত্ব করছে কি এরা, সবচেয়ে বেশি কি করছে এরা? রাজত্ব করছে। বললাম বুঝতে চাস?
হ্যাঁ 36 টাকা সেনমানি করবা, 36 টাকা সেনমানি করবা। আচ্ছা এরপরে লাস্ট সবার শেষে হচ্ছে সেন বংশ। সবার শেষে কি? সেন বংশ। সেন বংশের প্রধান রাজা যে, সেটাকে রাখ। সেন বংশের প্রধান রাজাকে বলো, জানো? এই বলো, জানোস তোরা? হ্যাঁ, সেন বংশের প্রধান রাজা। আচ্ছা জানো, জানো? তাড়াতাড়ি দ্রুত একটু কমেন্ট করো। আচ্ছা দেখো, প্রধান বা প্রথম যে রাজা ছিল, শ্রেষ্ঠ না, প্রথম যে রাজা ছিল একজন ছিল হচ্ছে হেমন্ত সেন, না? হেমন্ত সেন হচ্ছে শুরু করছে আরেকজন, বাট হেমন্ত সেন। আচ্ছা হেমন্ত সেন হচ্ছে প্রধান বা হচ্ছে প্রথম রাজা, যেটা সেটা হচ্ছে কি হেমন্ত সেন। হেমন্ত সেন। আর সর্বশ্রেষ্ঠকে লক্ষণ সেন। ঠিক আছে, সর্বশ্রেষ্ঠকে লক্ষণ সেন। সো এইটুকু একটু আমরা যাই না রাখবো, হ্যাঁ এইটুকু একটু জানবো, তাহলে তোমাদের মোটামুটি এখান থেকে কোশ্চেন আসলে পারবা। আবার একটু আমরা চিন্তা করি, সবার আগে হচ্ছে মৌর্য বংশ, তারপর হচ্ছে গুপ্ত বংশ, তারপর হচ্ছে পাল বংশ, তারপর সেন বংশ। আমার সাথে একটু কয়েকবার বলো সিরিয়ালটা। আবার সবার আগে মৌর্য, তারপরে গুপ্ত, ঠিক আছে, গুপ্ত লোকায় ছিল, তারপরে হচ্ছে পাল, সবশেষে হচ্ছে সেন। আরো যদি মজার ব্যাপার জানি, এই যে 1 নাম্বার আর 3 নাম্বার, ঠিক আছে, 3 নাম্বার এরা হচ্ছে বুদ্ধ, ঠিক আছে। এই যে 2 নাম্বার আর 4 নাম্বার এরা হচ্ছে হিন্দু, ঠিক আছে। 2, 4 হিন্দু, 1, 2 হচ্ছে কি বৌদ্ধ। আচ্ছা তাহলে মৌর্য, গুপ্ত, পাল, সেন। পাল বংশ সবচাইতে বাংলাতে রাজত্ব করেছে 400 বছর। কয়শো বছর? 400 বছর। আমরা বলছি প্রধানটা পড়বা আর হচ্ছে কি প্রথমটা পড়বা, তাহলেই হবে। চন্দ্রগুপ্ত মৌর্য, ঠিক আছে। ও হচ্ছে কি ছিল? প্রথম বা প্রধান ছিল। শ্রেষ্ঠ অশোক ছিল। এটা কি প্রথম চন্দ্রগুপ্ত, তাই না? প্রথম চন্দ্রগুপ্ত, ঠিক আছে। আচ্ছা প্রথম চন্দ্রগুপ্ত। আর গুপ্ত বংশের শ্রেষ্ঠ হচ্ছে সমুদ্রগুপ্ত, ঠিক আছে। প্রতিষ্ঠাতা হচ্ছে গোপাল, আর শ্রেষ্ঠ হচ্ছে ধর্মপাল, যেটা আমাদের সোমপুর বিহার বা পাহাড়পুর বৌদ্ধ বিহার, ঠিক আছে, সে প্রতিষ্ঠা করছে। কি কোনটা? ও হ্যাঁ, বিজয় সেন হবে এটা, নামের মধ্যে বিজয় আছে। হ্যাঁ হ্যাঁ, বিজয় সেন, নামের মধ্যে বিজয় আছে, বিজয় সেন হবে এটা। এটা বলো আমার বিজয় সেন, ঠিক আছে। একটু দেখো এটুকু। তাহলে এখান থেকে বলো সবচাইতে বেশি রাজত্ব করছে কোন বংশ? পাল বংশ। সবচেয়ে বেশি রাজত্ব করছে কোন বংশ? পাল বংশ। ক্লিয়ার এটুকু? আচ্ছা ওকে। আচ্ছা আচ্ছা, সেন বংশের প্রতিষ্ঠাতাকে, সেন বংশের প্রতিষ্ঠাতাকে, আচ্ছা এইটুকু বলি নাই। সেন বংশের প্রতিষ্ঠাতাকে তাড়াতাড়ি বলো। হেমন্ত সেন বলে দিই ওটাকে। হ্যাঁ, শুরু করে সামন্ত সেন, কিন্তু রাজা উপাধি নেয়নি। শুরু করা হলো হেমন্ত সেনকে। ওই হেমন্ত সেন দিয়ে আমরা মনে রাখবো। আচ্ছা দেখো, শর্টলি পড়াবো আমরা। হ্যাঁ, তোমার ভাই হলো অনেক ডিটেলসে পড়াইতেছিল, এত ডিটেলসে পড়াইলে তোমাদের ঘুমাই এসে পড়বো। এত ডিটেলস জানার কিছু নেই। দেখো সেন বংশ আসো, সেন বংশ আসো। 2 অ্যাপারাই দিয়া ক্লাস নিজের নামে নিয়ে চলে যেতেছে, বুঝছাস? সবগুলো রয়েছে, সবগুলো আমার দিয়ে চলে গেল, ঠিক আছে, ব্যাপার না। দেখো যেটা বলতেছিল, হ্যাঁ সেন বংশ শুরু করছিল যে, ঠিক আছে, সেন বংশ যে শুরু করছিল, ঠিক আছে, সেন বংশ যে শুরু করছিল তার নাম ছিল সামন্ত সেন, ঠিক আছে। তার নাম কি ছিল? সামন্ত সেন। কিন্তু এই সামন্ত সেন এত ছোট কেন? এই সামন্ত সেন সে হলো রাজা উপাধি নেয় নাই, সে রাজা উপাধি নেয় নাই। না নেওয়ার পরে এই জন্য তাকে কী করা বলা হয় না? প্রতিষ্ঠাতা বলা হয় না। পরবর্তীতে, ঠিক আছে, তারপরে এসেছিল কি হেমন্ত সেন। এই জন্য পরবর্তীতে হেমন্ত সেনকে কী বলা হয়? প্রতিষ্ঠাতা বলা হয়। এবং সর্বশেষ রাজা যে ছিল, ঠিক আছে, তার নাম ছিল লক্ষণ সেন। এটা হলো শেষ রাজা, শেষ যে ছিল। কিন্তু এই লক্ষণ সেন মারা যাওয়ার পরেও, ঠিক আছে, এই সেন বংশ কিছু দূর আলো কি আরও প্রায় গেছে, ঠিক আছে, কিছু দূর ছিল। এই যে 1204 থেকে শুরু করে 1226 পর্যন্ত আরও কিছু কী ছিল, এই আমার সেন বংশের কী ছিল, মানে সর্বশেষ অংশ ছিল। ওই অংশটুকু রাজা ছিল কেশব সেন। কিন্তু ইতিহাসে কেশব সেনের নাম খুব নাই বললেই চলে, কিন্তু এর একবার বিসিএস আসছিল,
একবার বিশেষ আসছিল, তাহলে ওটার আনসার কিন্তু আবার লক্ষণ সেন ছিল না। তাহলে 1204-এর পরেও যদি বলে, কারণ আমরা যে 1204 সালে কি করছে, ওই যে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি উনি কি করছে, এই সেন বংশের উপর আর কি হটাই দিয়া সে মুসলিম রাজত্ব কি করছে, কায়েম করছে। তাহলে 1204-এর পরেও যদি বলে সেন বংশের কেউ আছে কিনা, তাহলে আনসার হলো কেশব সেন। আবারও একটু তাহলে ঝামেলা হয়ে গেল। আবার তাহলে শুরু করছে কে, সামন্ত সেন, সে কিন্তু সে প্রতিষ্ঠাতা না। ধরো শুরু একজনে করছে, কিন্তু তারপরে সে প্রতিষ্ঠাতা না, কেন, সে রাজা উপাধি নেয় নাই। ঠিক আছে, আচ্ছা সামন্ত সেন চলে গেল, এরপরে আসছে হলো হেমন্ত সেন। এই হেমন্ত সেনকে বলা হয় সেন বংশের প্রতিষ্ঠাতা। হেমন্ত সেন এরকম করে, হেমন্ত সেন, এরপরে বিজয় সেন। ঠিক আছে, বিজয় সেনকে বলা হয় সর্বশ্রেষ্ঠ। ঠিক আছে, আচ্ছা এরপরে সর্বশেষ যে সে হলো লক্ষণ সেন, আর অনেকেই ছিল, সর্বশেষ যে সে হলো লক্ষণ সেন। এই লক্ষণ সেন কত সাল পর্যন্ত ছিল, 1204 সাল পর্যন্ত ছিল। কিন্তু 1204 সালের পরেও সেন বংশের কিছু দূর কি ছিল, ওই বংশের রাজত্ব ছিল। এর পরবর্তীতে যদি বলা হয় যে 1204-এর পরে কি কোনো রাজা ছিল কিনা, ওই রাজাটার নামই হলো কেশব সেন। তাহলে 1204-এর পরে যদি বলে, তাহলে আনসার কেশব সেন। তাহলে আনসার কি, কেশব সেন। ঠিক আছে, বুঝতে পারছি। এই যেগুলো বললাম, শ্রেষ্ঠ রাজা হলো বিজয় সেন। ঠিক আছে, বল্লাল সেন ছিল যে ডাকেশ্বরী মন্দির নির্মাণ করছে, খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা তারপরে সেন বংশের শেষ রাজাকে লক্ষণ সেন, মতান্তরে কে সেন, কেশব সেন। কি বলছি, কেশব সেন কখন হবে, যদি 1204-এর পরে হয়, কারণ 1204 সালে তো কি আমাদের লক্ষণ সেন পালাই গেছিল ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজির সাথে। ওরা কি করছিল, বাংলা জয় করে মুসলিম শাসন কি করছিল, প্রতিষ্ঠা করছিল। বাংলা শেষ স্বাধীন নবাবকে, নবাব যদি বলে শেষ স্বাধীন নবাব, নবাব আমাদের একজনই ছিল, সেটা কি, সিরাজ দৌলা। সিরাজ দৌলা, ঠিক আছে, পলাশির যুদ্ধে উনি কি হয়েছিল, পরাজিত হয়েছিল। পলাশির যুদ্ধ, ঠিক আছে, পলাশির যুদ্ধে উনি কি হয়েছিল, পরাজিত হয়েছিল। এটা কত, 1757 সালে, 1757 সালে পলাশির যুদ্ধে কি হয়েছিল, এটা তারিখটা ইম্পর্টেন্ট, হ্যাঁ, 23 জুন। কত, 23 জুন। ঠিক আছে, তাহলে 1757 সালে 23 জুন কি হয়েছে, পলাশির যুদ্ধের মাধ্যমে উনি কি ছিল, এটা সর্বশেষ রাজা ছিল। তো অনেক সময় আছে যে প্রথম রাজাকে বা প্রথম নবাবকে, প্রথম নবাব ছিল মুর্শিদ কুলি খাঁ। প্রথম নবাব কে ছিল, মুর্শিদ কুলি খাঁ। বাংলার সন প্রবর্তন করেন কে, বাংলার সন প্রবর্তন করছে কে, এটা আমি মনে রাখি, এটা সিরিয়ালটা মনে রাখি এরকম, বাহু আজা দ্বারা। তোমরা কি দিয়ে মনে রাখো আমি জানি না, এটা আমি ছোটবেলা বাহু আজা দিয়ে মনে রাখতাম। বাদিয়া বাবর, বাবরের ছেলে ছিল হুমায়ুন, হুমায়ুনের পরে আকবর, আকবরের পরে ছিল জাহাঙ্গীর, আকবরের পরে কি ছিল, জাহাঙ্গীর। বাহু আজা, বাহু আজা দিয়ে কি মনে রাখা যায় আমাদের, এই পুরা যে আমাদের কি বলে, এই মানে বাংলায় যে মুঘল সম্রাট ছিল, এই সম্রাটগুলোকে মনে রাখতে পারি। তাহলে বাহু আজাদ মনে রাখা যায় বাবর, বাবরের ছেলে ছিল হুমায়ুন, হুমায়ুনের ছেলে ছিল আকবর, আকবরের পরে কি, জাহাঙ্গীর, আকবরের পরে কি, জাহাঙ্গীর। ঠিক আছে, আচ্ছা এই যে এই চারজন আছে, এর মধ্যে সকল কিছু যত কিছু আসবে তার ম্যাক্সিমাম মনে রাখবা, ম্যাক্সিমাম আবিষ্কার করছে আকবর। তুমি বুঝো আর না বুঝো, ম্যাক্সিমাম আবিষ্কার করছে আকবর, ম্যাক্সিমাম আবিষ্কার করছে আকবর। আর জাহাঙ্গীরকে বলা হয় হলো কি, সম্রাট জাহাঙ্গীর। তাহলে সম্রাট জাহাঙ্গীর কি করছিল, প্রিন্স অফ বিল্ডার্স বলা হয়। ঠিক আছে, তাজমহল কে আবিষ্কার করছে, তাজমহল কে প্রতিষ্ঠা করছে, সম্রাটকে জাহাঙ্গীর। ঠিক আছে, আচ্ছা তাহলে কি আছে না, এখানে যদি সন প্রবর্তন বলছে, আমি বুঝি আর না বুঝি, তাহলে আনসার কি ভাইয়া বলছে, আকবর করছে। কে করছে, আকবর করছে। কে করছে, আকবর করছে। তাহলে সবচেয়ে মানে শক্তিশালী রাজা কে ছিল, আকবর ছিল। ঠিক আছে, তাহলে আকবর কি দিন ইলাহি চালু করছিল, এগুলো দেখতে পারো একটু। এই সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিল, বাবর ছিল, কারণ আমরা বলছি বাহু আজা, এই যে বাহু আজা বলছি। ঠিক আছে, বাহু আজা। ঠিক আছে, এই সম্রাট শাহজাহান, ও সরি আল্লাহ রে কি বলছি আমি, উল্টা বলছি, জাহাঙ্গীর বলে ফেলছি। সম্রাট শাহজাহান দেখছো, মাথা গেছে আমার পুরো। সম্রাট শাহজাহান কি করছিল, তাজমহল আবিষ্কার করছিল। সম্রাট শাহজাহান তাজমহল আবিষ্কার করছিল। ঠিক আছে, সম্রাট শাহজাহান কি করছিল, তাজমহল আবিষ্কার করছিল। উনি কোহিনুর শিরা, কোহিনুর যে হীরা, এটা হলো কি মুকুট তো পড়ছিল আর কি, হ্যাঁ, ময়ূর সিংহাসন, এগুলো আবিষ্কার করছিল। আর আওরঙ্গজেবের নাম ছিল বাদশাহ আলমগীর। এগুলো জাস্ট একটু দেখে রেখো। সিরাজদৌলাকে পলাশির যুদ্ধে পরাজিত করেন কে, বলো, এটা ছোটবেলাতে পড়ছো। সিরাজদৌলাকে পলাশির যুদ্ধে পরাজিত করেন কে, সিরাজদৌলাকে পলাশির যুদ্ধে পরাজিত করেন কে, সিরাজদৌলাকে। ঠিক আছে, হ্যাঁ, শাহজাহানকে বলে প্রিন্স অফ বিল্ডার্স। মানে যে তাজমহল করেছে তাকেই বলা হয় আর কি, আমি জাহাঙ্গীর বলে ফেলছি না। আচ্ছা, শাহজাহানকে বলা হয় প্রিন্স অফ বিল্ডার্স, মানে যে তাজমহল করছে সেই। ঠিক আছে, তাজমহল যে করছে মানে সে সব কিছু বানাইতেছে, এই জন্য তাকে বলা হয় প্রিন্স অফ বিল্ডার্স। আচ্ছা, সিরাজদৌলাকে পলাশির যুদ্ধে পরাজিত করেন কে, বলো। তাহলে আমরা জানি এখানে আছে একজন, এই তিনজন তো এর সাথে রিলেটেড না। তাহলে আনসার কি, লর্ড ক্লাইভ। লর্ড ক্লাইভ কি ছিল, উনি কি ছিল, পলাশির যুদ্ধে
সময় কি করছিল, ওই ইংরেজদের প্রধান ছিল আর কি। অর্থশাস্ত্র এর রচয়িতাকে বলো, অর্থশাস্ত্র এর রচয়িতাকে, অর্থশাস্ত্র এর রচয়িতাকে, অর্থশাস্ত্র এর রচয়িতাকে, অর্থশাস্ত্র এর রচয়িতাকে। হ্যাঁ, দিল্লু বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইত্রে আলহামদুলিল্লাহ। বলো অর্থশাস্ত্র এর রচয়িতাকে, অর্থশাস্ত্র এর রচয়িতাকে। তাহলে অর্থশাস্ত্র আমাদের কে দিছে? এই অর্থশাস্ত্র যদি আমরা ডিটেলসে দেখাই, অর্থশাস্ত্র হলো কি প্রাচীন উল্লেখযোগ্য কিছু গ্রন্থ আর গ্রন্থাগার আছে। যেমন সবচেয়ে কমন যেটা ইন্ডিকা গ্রন্থ, এটা দিছে মেগানথিডিস। হর্ষচরিত এটা দিছে বানভট্ট। আর কিতাবুল রেহালা এটা দিছে ইবনে বতুতা। তাহলে কিতাবুল রেহালা এটা একটা মুসলমান জিনিস, তো ইবনে বতুতা ওরা কি মুসলমান একটা জিনিস, ঠিক আছে? আচ্ছা, হর্ষচরিত এখানে হিন্দু জিনিস, বানভট্ট একটা হিন্দু জিনিস। আর ইন্ডিকা যেটা ছিল এটা হলো মেগানথিডিস ছিল। আর আমাদের কি আসছে? অর্থশাস্ত্র। তাহলে ওটা কে? ওটা হলো কৌটিল্য। অর্থশাস্ত্র কে দিছে? কৌটিল্য, ঠিক আছে? তাহলে আনসার কি? কৌটিল্য, ঠিক আছে? আচ্ছা, তারপর ছিল ফাহিয়েন। ফাহিয়েন কোন দেশের পরিব্রাজক ছিল? ফাহিয়েন কোন দেশের পরিব্রাজক ছিল? বলো, ফাহিয়েন কোন দেশের পরিব্রাজক ছিল? হ্যাঁ, কৌটিল্য, ভেরি গুড। ফাহিয়েন কোন দেশের পরিব্রাজক ছিল? ফাহিয়েন কোন দেশের পরিব্রাজক ছিল? ফাহিয়েন কোন দেশের পরিব্রাজক ছিল? দেখো, এই ফাহিয়েন থেকে আমি মনে রাখি ফাহিমা। এই ফাহিমা যে ছিল, ফা দিয়ে হলো ফাহিয়ান, হিউয়েন সাং আর মাদি আরেকটা জন কি ছিল, এই তিনজনই কিন্তু চীনা পরিব্রাজক, ঠিক আছে? তাহলে ফাহিমা দিয়ে মনে রাখবা। ফাহিয়ান তো একটা বললামই, তাহলে ফাহিয়ান কোন পরিব্রাজক? চীনা পরিব্রাজক। কোন দেশের? চীনের পরিব্রাজক ছিল, ঠিক আছে? এই দ্বিতীয় চন্দ্রকেতু শাসন আমলে উনি ভারতবর্ষে আগমন করছিল, এটাতে দেখো, ঠিক আছে? ইবনে বতুতা হলো কি ছিল? মরক্কোর পরিব্রাজক ছিল। এটাও আসে অনেক সময়, ইবনে বতুতা নামটা মনে রাখবা, মরক্কোর পরিব্রাজক ছিল। উনি বলছিল বাংলাকে ধন সম্পদ পূর্ণ দুজক, ঠিক আছে? ধন সম্পদ পূর্ণ দুজক নামে বাংলাকে কি করছে? নামকরণ করছিল। বাংলার প্রথম স্বাধীন সুলতানকে বলো, বাংলার প্রথম স্বাধীন সুলতানকে। সুলতান যদি বলে তাহলে তখন আমরা আনসার কি দেবো? বাংলার প্রথম স্বাধীন সুলতান, বাংলার প্রথম স্বাধীন সুলতান। হ্যাঁ, বলো বাংলার প্রথম স্বাধীন সুলতান। হ্যাঁ, তা আমি মনে রাখতাম যে স্বাধীন সুলতান কে আছে? বাংলাদেশের একটা বড় নায়ক আছে, নাম কি তার? ইলিয়াস কাঞ্চন, ঠিক আছে? তার একটা কি আছিল? মুভি আছিল বিখ্যাত, বেদের মেয়ে জ্যোৎস্না। বেদের মেয়ে জ্যোৎস্না, এই মুভিটা বাংলার মানে ফিল্ম ইন্ডাস্ট্রির ক্ষেত্রে সর্বপ্রথম সবচেয়ে ব্যবসায় সফল বলা যায়, সবচেয়ে ব্যবসায় সফল, ঠিক আছে? ব্যবসা সফল একটা কি মুভি। এই ব্যবসা সফল মুভি কি প্রথম ব্যবসা সফল মুভি বলতে পারো। তোরা শাকিব খানের এখন মনে করলো তাণ্ডব মুভি, তারপর কি বরবাদ মুভি, আর একটা কি জানি করলো তুফান মুভি, এগুলো মনে করলো অনেক টাকা পয়সা আয় করছে, কিন্তু এর চেয়েও বেশি টাকা পয়সা আয় করছিল তাহলে কে করছিল? ইলিয়াস শাহ করছিল। সরি, ভুল বলতেছি। আচ্ছা আচ্ছা, তাহলে এই যে ইলিয়াস শাহ, ইলিয়াস শাহের কথা কেন বললাম? এই ইলিয়াস শাহকে বলা হয় শাহি বাঙ্গালিয়ান, শাহ কি বাঙ্গালিয়ান বলা হয়। আর ফখরুদ্দিন মোবারক শাহ যেটা, ঠিক আছে, উনি কি করছিল? উনি হলো সোনারগাঁও দখল করছিল এবং স্বাধীনতা ঘোষণা করছিল, এবং ওনাকে কি বলা হইতেছে? প্রথম, ওনাকে প্রথম বলা হইতেছে না? হ্যাঁ, ওনাকে বলা হইতেছে প্রথম স্বাধীন সুলতান, প্রথম স্বাধীন সুলতান, এটা প্রথম না, ঠিক আছে? আর সবচেয়ে ব্যবসা সফল ছিল হলো কি? বেদের মেয়ে জ্যোৎস্না। তাহলে ইলিয়াস শাহ হলো অনেক কি গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? উনি হলো এই যেটা শাহি বাঙ্গালিয়ান, শাহি বাঙ্গালিয়ান, ঠিক আছে? শাহি বাঙ্গালিয়ান বলা হয়েছে তাকে, ঠিক আছে? আর হলো ফখরুদ্দিন মোবারক শাহকে কি বলা হয়েছে? প্রথম বলা হইতেছে। এটা একটু উল্টাপাল্টা মনে হইতেছিল আমার। এই বলা মানে মোবারক শাহকে কি শিওর? আমার তো একটু উল্টাপাল্টা মনে হচ্ছে। বইও তো নাই দেখি, বই সব হারাই ফেলছি, আমার বই সব হারাই ফেলছি। বিসিএসের বই সব নিয়ে গেছে গা, আমি যে দেখবো দেখার সুযোগ পাইনি। এটা দেখে নিও, হ্যাঁ এটা দেখে নিও। বাট ইলিয়াস শাহ অনেক ইম্পর্টেন্ট, ইলিয়াস শাহ মাস্ট। এই শাহি বাঙ্গালিয়ান এটা ইনফিনিটি স্টার, এটা লাগবেই তোমার, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। হিউয়েন সাং, হিউয়েন সাং কে ছিলেন বলো? এই যে একটু আগে বলছিলাম ফাহিমা, এই যে ফাহিমা, ফা দিয়ে ফাহিয়ান, এই যে হি দিয়ে হিউয়েন সাং। হিউয়েন সাং এরা কি বলছিলাম? এরা হলো চীনা পরিব্রাজক, চীনা পরিব্রাজক ছিল, ঠিক আছে? চীনা ভিক্ষু বলে বা পরিব্রাজক বলতে পারো, ঠিক আছে?
চিরস্থায়ী বন্দোবস্ত কে দিছে? চিরস্থায়ী বন্দোবস্ত কে দিছে বলো? চিরস্থায়ী বন্দোবস্ত কে দিছে? চিরস্থায়ী বন্দোবস্ত কে দিছে বলো? এই যে চিরস্থায়ী, স্থায়ীটা কি? লিজ দিছে। আমি মনে রাখি চিরস্থায়ী লিজ দিছে। তাহলে কি হবে? লর্ড কর্নওয়ালিস। তাহলে 1793 সালে লর্ড কর্নওয়ালিস লিজ দেয় না মানুষ? লিজ দিছে মানে কি? তুমি হলো জমিটা লিজ দিছে, কীভাবে? স্থায়ীভাবে লিজ দিছে। এই জন্য মনে রাখবো, আমি মনে রাখি লিজ, লিজ মানে স্থায়ীভাবে দিছে। লিজ মানে কী করছে? স্থায়ীভাবে দিছে। ঠিক আছে, লিজ কী করছে? স্থায়ীভাবে দিছে। স্থায়ীভাবে দিলে কী হয়? একটা সূর্য কী হয়ে যায়? অস্ত হয়ে যায়। তাহলে একটা সূর্য কী হয়ে যায়? অস্ত হয়ে যায়। ঠিক আছে, মানে বুঝছো কিনা? মানে মনে রাখার টেকনিকটা, যে আমি যদি জমি লিজ দেই তাহলে স্থায়ীভাবে দিলাম। স্থায়ীভাবে দিলে মানে কি? আমার জমিটা চলে গেলো, তাহলে সূর্য অস্ত হয়ে গেলো, মানে অন্ধকার হয়ে গেলো। তাহলে এই অন্ধকার সব কিছু কে করছে? লর্ড কর্নওয়ালিস। কত সালে? 1793 সালে। 1793 সালে। ঠিক আছে, ঠিক আছে, ওকে, বুঝছো কিনা? তারপর লর্ড উইলিয়াম বেন্টিক। বেন্টিক কী করছে? বেন্টিক করছে সতীদাহ প্রথা বিলোপ করছে। লর্ড মেও, মেও কী করছে? আদমশুমারি করছে প্রথম। এগুলো একটু দেখে রেখো। লর্ড ডালহৌসি, ডালহৌসি কী করছিল? রেলওয়ে, ডাল রেল, ডাল রেল, এমন মনে রাখো, ডাল রেল, ডাল রেল, ডাল রেল, ডাল ডাক, ডাল ডাক। আর টেলিগ্রাফটা মনে রাখতে পারো। উপমহাদেশে কাগজের মুদ্রা, উপমহাদেশে বলো কাগজের মুদ্রা কে দিছে? উপমহাদেশে কাগজের মুদ্রা কে চালু করছে? এই দেখো, কাগজের মুদ্রা, কাগজের মুদ্রা ক্যানিং করছে। কাগজের মুদ্রা ক্যানিং করছে। কাগজের মুদ্রা, কাগজের মুদ্রা ক্যানিং করছে। কাগজের মুদ্রা কে করছে? ক্যানিং করছে। তাহলে লর্ড ক্যানিং সর্বপ্রথম কি করছে? ক দিয়া ক্যানিং, ক দিয়ে কাগজের মুদ্রা, ক দিয়া ক্যানিং, ক দিয়া কাগজের মুদ্রা। আর কি করছে? আরেকটা পুলিশি ব্যবস্থা চালু করছে। ঠিক আছে, পুলিশি ব্যবস্থা চালু করছে। হ্যাঁ, এই প্রথম গভর্নর জেনারেল কে ছিল? প্রথম গভর্নর জেনারেল কে ছিল? প্রথম গভর্নর জেনারেল কে ছিল বলো? প্রথম গভর্নর জেনারেল কে ছিল? প্রথম গভর্নর জেনারেল কে ছিল? হ্যাঁ, যেভাবে মনে রাখো, কট খেতে খেতে কর্নওয়ালিস, এটা যে মনে রাখতে পারো। ঠিক আছে, প্রথম গভর্নর দেখো, যদি আমরা একদম সিরিয়ালি বলি, প্রথম গভর্নর ছিল লর্ড ক্লাইভ। ঠিক আছে, এই প্রথম গভর্নর। পরে শেষ গভর্নর, যে শেষ গভর্নর হয় সেই প্রথম গভর্নর জেনারেল হয়। ঠিক আছে, তাহলে প্রথম গভর্নর লর্ড ক্লাইভ, এরপরে গভর্নরের পরে শেষ গভর্নর, যে শেষ গভর্নর হয় সেই প্রথম গভর্নর জেনারেল হয়, তাহলে তার নাম ওয়ারেন হেস্টিং। ক্লিয়ার? আচ্ছা, তারপর শেষ গভর্নর জেনারেল, যে শেষ গভর্নর জেনারেল হয় সেই প্রথম ভাইসরয় হয়। ভাইসরয় হলো লর্ড ক্যানিং। ঠিক আছে, বুঝছো কিনা? আচ্ছা, যে এই যে প্রথম ভাইসরয়, তারপর শেষ ভাইসরয়কে লর্ড মাউন্টব্যাটেন। যে শেষ ভাইসরয় হয় সেই হয় হলো কি আমাদের মানে স্বাধীন ভারতের বা স্বাধীন বাংলার প্রথম গভর্নর জেনারেল। ঠিক আছে, তাহলে বঙ্গভঙ্গের সময় ভাইসরয় কে ছিল? লর্ড কার্জন। আর রদ করার সময় কে ছিল? লর্ড হার্ডিঞ্জ। সেগুলো মনে রাখবা। আর শেষ ভাইসরয় যে ছিল সে কি বলছি? সে হলো স্বাধীন ভারতের, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল। মানে একটার সাথে আরেকটা কানেক্টেড। তাহলে ও হলো প্রথম গভর্নর, ও হলো শেষ গভর্নর। যে শেষ গভর্নর সে প্রথম গভর্নর জেনারেল। আবার শেষ গভর্নর জেনারেল যে সে প্রথম ভাইসরয়। শেষ ভাইসরয় যে সে আবার কি? স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল। তাহলে স্বাধীন ভারতের যদি কথা বলে তখনও কিন্তু লর্ড মাউন্টব্যাটেন। স্বাধীন ভারতের বললো কি? লর্ড মাউন্টব্যাটেন। ঠিক আছে, তাহলে এখানে আমার আনসার কি? ওয়ারেন হেস্টিংস। নাচলের কৃষক আন্দোলনের নেতা কে ছিল বলো? নাচলের কৃষক আন্দোলনের নেতা কে ছিল? কৃষক আন্দোলন করছে কে? কৃষক আন্দোলন করছে কে? এটার মেন কে ছিল? মেন ছিল হলো কি আমাদের যে আন্দোলনটা ছিল ওটা তেভাগা আন্দোলন। কি নাম? তেভাগা। তেভাগা আন্দোলন না? হ্যাঁ, সরি, তেভাগা আন্দোলনে কে ছিল? ইলামিত্র ছিল। তেভাগা আন্দোলনে ছিল ইলামিত্র। কিন্তু কৃষক আন্দোলনের নেতা কে ছিল? এটা হলো ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম প্রতিরোধ গড়ে তুলছিল তিতুমির, যিনি নারকেল বাড়িয়া যে বিখ্যাত বাঁশের কেল্লা এটা বানিয়েছিল। আর তেভাগা আন্দোলনের নেতৃত্বে কে ছিল? ইলামিত্র, আমি যেটা বলতেছিলাম। ঠিক আছে, তেভাগা আন্দোলনে কে ছিল? ইলামিত্র। তাহলে এখানে আনসার কি? আনসার হলো কি বলছিল? কৃষক আন্দোলনের নেতা কে ছিল? এটা হলো প্রীতিলতা। কৃষক আন্দোলনের নেতা কে ছিল? প্রীতিলতা। তেভাগাতে কে ছিল? ইলামিত্র। ঠিক আছে, আর তিতুমিত্র যে বাঁশের কেল্লা, তিতুমির কি করছে? বাঁশের কেল্লা। বাংলায় রাষ্ট্রভাষা করার দাবি প্রথম পাকিস্তান গণপরিষদে কে উত্থাপন করছে? একমাত্র একজন ব্যক্তি কি করছিল, এটা কি নাম? ধীরেন্দ্রনাথ দত্ত। প্রথম ধীরেন্দ্রনাথ দত্ত কি করেছিল? রাষ্ট্রভাষাকে বাংলা
করার প্রথম প্রস্তাব দিয়েছিল, ঠিক আছে, কিন্তু এটা যদিও প্রস্তাবটা পরবর্তীতে বাতিল হয়ে যায়, ঠিক আছে। উনি 1948 সালে 23 ফেব্রুয়ারি এই প্রস্তাবটা গণপরিষদে রাখছিল, বাট এটা কি হয়েছিল, আলটিমেটলি বাতিল হয়ে গেছিল। সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা কর্মী পরিষদ, কেন্দ্রীয় যদি বলে, কেন্দ্রীয় রাষ্ট্রভাষা হলো কি কর্মী পরিষদ যদি বলে, তাহলে 31 জানুয়ারি, অন্য কোনো কিছু চিন্তা করা লাগবে না। 1952 সালের 31 জানুয়ারি, ঠিক আছে। 1952 সালে কি 31 জানুয়ারি। ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী গেছে, খুবই 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 ইনফিনিটি স্টাফ টপিক এটা। ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী গেছিল, ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী গেছিল, বলো। ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী গেছিল, ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিল খাজা নাজিমুদ্দিন। আরেকটা আছে মুখ্যমন্ত্রী গেছিল, মুখ্যমন্ত্রী ছিল নুরুল আমিন, ঠিক আছে। মুখ্যমন্ত্রী কে ছিল নুরুল আমিন। এই নুরুল আমিনই পরবর্তীতে 71-এর সময় সে হলো প্রথম প্রধানমন্ত্রী হয়ে যায়। এগুলো এই সিরিয়ালে মনে রাখবো আমরা, বুঝছো কিনা? তাহলে খাজা নাজিমুদ্দিন, ঠিক আছে, আর মুখ্যমন্ত্রী ছিল নুরুল আমিন। এই নুরুল আমিন পরবর্তীতে 71-এ যায় কি হয়েছে, প্রধানমন্ত্রী হয়ে গেছে। আমি কি সব উল্টাপাল্টা বলতেছি নাকি? এই লিয়াকত আলী খান কেন হবে? এটা ভুল আছে। লিয়াকত আলী খান হলো পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী, খাজা নাজিমুদ্দিন হলো দ্বিতীয় প্রধানমন্ত্রী, এবং খাজা নাজিমুদ্দিন ছিল 52 সময়, ঠিক আছে। খাজা নাজিমুদ্দিন কি ছিল 52 সময় ছিল। এটা প্রশ্ন ভুল আছে, একটু আনসারটা ভুল আছে, একটু ঠিক করে নাও, আনসারটা ভুল আছে এটা। হ্যাঁ, লিয়াকত আলী হলো প্রথম, কিন্তু বলছে ভাষা আন্দোলনের সময়, ভাষা আন্দোলনের সময় 100% খাজা নাজিমুদ্দিন, ভাষা আন্দোলনের সময় কি খাজা নাজিমুদ্দিন। হ্যাঁ, ঠিক আছে। বাংলায় কোন মাসে ভাষা আন্দোলন হয়? বাংলায় কোন মাসে বলো, এই দেখি বাংলায় কি পারো কিনা তোমরা। বাংলার কোন মাসে ভাষা আন্দোলন হয়? বাংলার কোন মাসে ভাষা আন্দোলন হয় বলো। বাংলার কোন মাসে ভাষা আন্দোলন হয়? আমরা জানি কি ফাল্গুন মাসে ভাষা আন্দোলন হয়। কোন মাসে? ফাল্গুন মাসে। হ্যাঁ, 21 ফেব্রুয়ারি, যেটা ফাল্গুনে কি হয় 8 ফাল্গুন, তারিখটা মনে রাখবা, 8 ফাল্গুন, অনেক সময় পরীক্ষা আসে। ভাষা আন্দোলনের প্রথম শহীদকে, ভাষা আন্দোলনের প্রথম শহীদকে বলো। আমি মনে রাখি এলো কি বাংলাদেশের একজন বোলার আছে, হ্যাঁ, বাংলাদেশের একটা বোলার আছে, বিখ্যাত বোলার ছিল, বিখ্যাত বোলার, যার নাম ছিল, বাম হাতে বল করতো, ছোটবেলা খুব ভালো লাগতো আমার, ঠিক আছে। তার নাম ছিল রফিক। তো রফিক রেদি আমি মনে রাখতাম। তো উনি হলো প্রথম শহীদ, উনি কি প্রথম শহীদ, ঠিক আছে। তাহলে প্রথম শহীদ কি? রফিকুদ্দিন আহমেদ, ঠিক আছে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র কি ছিল? আবুল বরকত, যার নাম আবাই, আবুল বরকত, যার নাম কি ছিল? আবাই। কত সালে সাংবিধানিকভাবে উর্দুর পাশাপাশি রাষ্ট্রভাষাকে কি স্বীকৃতি দেওয়া হয়েছে? ঠিক আছে, মনে রাখবা, উর্দুর পাশাপাশি যদি বলে তাহলে 56, আর যদি বলে বাংলাদেশের সাংবিধানিক, মানে বাংলাদেশের সর্বস্তরে বাংলাকে হলো ব্যবহার করার জন্য কত সাল দিয়েছে? এটা হলো 1987। বাংলাদেশের সর্বস্তরে জনগণ, হ্যাঁ, জনগণ এই বাংলাকে ব্যবহার করতে পারবে। এটা কি করছে? এটা সাংবিধানিকভাবে করছে 1987। আর উর্দুর পাশাপাশি হলো বলছে 56, উর্দুর পাশাপাশি কত? 56, ঠিক আছে। এই যে 1956 সালে এটা করছে, হ্যাঁ, বুঝতে পারছি। আর আমরা জানি 1999 সালে কি করছে, এই বিশ্বব্যাপী পালিত হয়েছে, আর পরবর্তীতে হলো আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়েছে। এগুলো দেখে রেখে। পটভূমিতে রচিত নাটক কোনটা? ভাষা আন্দোলনের পটভূমিতে রচিত নাটক, ভাষা আন্দোলনের পটভূমিতে রচিত নাটক বলো। নাটকের কথা বলছে, হ্যাঁ, তোমরা আবার আরেক ফাল্গুন দাগাই দিও না, ঠিক আছে। নাটক বলছে, নাটক বললে তখন কবর, নাটক বললে কি কবর, নাটক বললে কবর, ঠিক আছে। আরেক ফাল্গুন কি উপন্যাস, হ্যাঁ, আরেক ফাল্গুন কিন্তু উপন্যাস। আসছে ফাগুন আমরা কি হব? আসছে ফাগুন আমরা কি হব? দ্বিগুণ হব। আসছে ফাগুন আমরা কি হব? দ্বিগুণ হব। আসছে ফাগুন আমরা কি হব? দ্বিগুণ হব। আর চিলেকোটা সেপাই যেটা হলো 69 গণ অভ্যুত্থান নিয়ে, 69 গণ অভ্যুত্থান, ঠিক আছে, 69 গণ অভ্যুত্থান। আর আগুনের পরশমণি এটা হুমায়ুন আহমেদের, ঠিক আছে, এটা হলো 71 নিয়ে, ঠিক আছে। এই ঠিক আছে। রচিত নাটক যদি বলে কবর, এটা কার? মনির চৌধুরীর, হ্যাঁ, ঢাকা কেন্দ্রীয় কারাগারে হয়েছে। আরেক ফাল্গুন কি ছিল? এটাও ভাষা আন্দোলনের জন্য কিন্তু উপন্যাস। আগুনের পরশমণি এটা মুক্তিযুদ্ধ ভিত্তিক। চিলেকোটার সেবা এটা কি? আখতারুজ্জামান ইলিয়াসের 69 গণ অভ্যুত্থান নিয়ে। যুক্তফ্রন্টের প্রতীক কি ছিল? এটা নৌকা ছিল। এগুলো হানা আসবে না, যুক্তফ্রন্টের, ঠিক আছে। 4টা রাজনৈতিক দল এটা করছিল। বাঙালির মুক্তির সনদ বলা হয় কোনটাকে? 6 দফাকে। এগুলো হানা আসার সম্ভাবনা নাই বললেই চলে, ঠিক আছে, এগুলো আগের পড়া।
6 দফা দিবস এটা দরকার নাই, 6 এর পরে 7 আমি এমনি মনে রাখতাম, হ্যাঁ 6 এর পরে 7, তো এগুলো লাগবে না এখন। 7 জন। গণঅভ্যুত্থানের প্রথম শহীদ কে ছিল? গণঅভ্যুত্থানের প্রথম শহীদ কে ছিল বলো? তাহলে এটা আমি মনে রাখতাম হলো আম জুস দ্বারা, এই যে আম জুস, ঠিক আছে। তারিখ হলো 20 তারিখ, 24 তারিখ, 15 তারিখ, 18 তারিখ, একবারে সবগুলো হয়ে যায়। আদি হলো আসাদ, পরে মতিউর, যদি হলো কি ছিল, যদি ছিল হলো জহুরুল্লাহ মনে হয়, আর সদি হলো শামসুজ্জোহা, ঠিক আছে। এই চার জহুরুল হক আর কি, ঠিক আছে। এই আমজুস দিয়ে মনে রাখা যায়। এটা 20 জানুয়ারি, উনি 24 জানুয়ারি, উনি 15 ফেব্রুয়ারি, এটা হলো কি 18 ফেব্রুয়ারি, মানে এই দুটো জানুয়ারি, এটাও জানুয়ারি, এটা ফেব্রুয়ারি, এটা ফেব্রুয়ারি, মানে 4 জন ব্যক্তি হলো কি মানে শহীদ হয়েছে গণঅভ্যুত্থানে। কীভাবে মনে রাখবো? আমজুস দ্বারা। তাহলে সর্বপ্রথম কে হয়েছে? আদি হলো আসাদ। আসাদ দিবস কত সালে? 20 জানুয়ারি। আসাদ একটা গেট আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, কিন্তু আসাদ গেটও আছে, ঠিক আছে। এই 20 জানুয়ারি, হ্যাঁ। তাহলে আমরা বলছি আমজুস, আসাদ। 15 ফেব্রুয়ারি জহুরুল হক, 18 ফেব্রুয়ারি কি বলছি? শামসুজ্জোহা। এগুলো আমরা সব পড়ে ফেলছি, একবারে পড়ে ফেলছি, হ্যাঁ। আর সাথে মাঝখানে কি আছে? 24 জানুয়ারি। 24 জানুয়ারি হলো মতিউর, নবকুমার ইনস্টিটিউটের মতিউর। তাহলে আমজুস দিয়ে মনে রাখবো, আদি আসাদ, মদে মতিউর, জদে জহুরুল, আর সদে শামসুজ্জোহা, ঠিক আছে। আর তারিখটা 20 জানুয়ারি, তারপর হলো 24 জানুয়ারি, এরপর 15 ফেব্রুয়ারি, 18 ফেব্রুয়ারি। তাহলে আগের পৃষ্ঠায় দেখো, তাহলে বলছি আমজুস 20, 24, 15, 18, এটা জানুয়ারি জানুয়ারি, এটা ফেব্রুয়ারি ফেব্রুয়ারি, শেষ। প্রথমকে আসাদ। আগরতলা মামলায় মোটা আসামি ছিল 35 জন, হ্যাঁ। এগুলো লাগবে না এখন, এগুলো আসার সম্ভাবনা নাই বললে চলে। 1970 সালে সাধারণ নির্বাচন কত তারিখে অনুষ্ঠিত হয়েছে? 70 সালে যে সাধারণ নির্বাচন, এগুলো এখন আসবে না, ঠিক আছে। এটা এখন মানে আওয়ামী লীগ কেন্দ্রিক প্রশ্ন আসার সম্ভাবনা খুব কম। 7 ডিসেম্বর ছিল। জাতীয় পতাকা উত্তোলন দিবস, জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে 2রা মার্চ, ঠিক আছে, 2রা মার্চ। অপারেশন সার্চলাইট, এটা কত তারিখে? আমরা জানি সবচেয়ে কি খারাপ একটা দিন ছিল, সেটা হলো কি আমাদের 25শে মার্চ, অপারেশন সার্চলাইট। এটা মূল পরিকল্পনায় ছিল খাদিম হোসেন রাজা, এছাড়াও মেজর জেনারেল রাও ফরমান আলী, আর মূল দায়িত্বে ছিল এই টিক্কা খান, বদমাশ বেটা। তারপর মুজিবনগর কি আছে? সরকারের প্রতিরক্ষা মন্ত্রী, এগুলো লাগবে না, মুজিবনগর সরকার মার্কা লাগবে না এগুলো। মুক্তিযুদ্ধের শেষে দেশব্যাপী অস্ত্র জমা নেওয়ার যে কর্মসূচি, তাকে কি বলা হয়েছে? ঠিক আছে, যেটা হলো আবার সবার কাছে জমা নিতে ছিল, তাহলে এটা হলো ক্লোজ ডোর, অপারেশন ক্লোজ ডোর বলছে। অপারেশন কি বলছে? ক্লোজ ডোর বলছে, ঠিক আছে, অপারেশন ক্লোজ ডোর বলছে। যুদ্ধের সময় বাংলাদেশকে কতটি ব্রিগেড ফোর্স? 3টা ব্রিগেড ফোর্স, খুব ইম্পর্টেন্ট, এটা আসতে পারে পরীক্ষায়। জেড ফোর্স ছিল, কে ফোর্স ছিল, এস ফোর্স ছিল। এটা জিয়াউর রহমান, খালেদ মোশাররফ, আর হলো কি শফিউল্লাহ, ঠিক আছে। এই যে জেড ফোর্স, কে ফোর্স, এস ফোর্স। মুক্তিযুদ্ধের সময় সুন্দরবন কত নম্বর সেক্টরে ছিল? সুন্দরবন এই যে এদিকে ছিল, সুন্দরবন পুরা ইয়াতে এইদিকে ছিল, ঠিক আছে। তাহলে সুন্দরবন অবশ্যই কয় নম্বর সেক্টর ছিল? 9 নম্বর সেক্টর ছিল, 9 নম্বর সেক্টর ছিল, হ্যাঁ। বুঝতে পারছি। সশস্ত্র বাহিনী দিবস কবে? সশস্ত্র বাহিনী দিবস বলো, সশস্ত্র বাহিনী দিবস এটা 21শে নভেম্বর, ঠিক আছে। কাদিরিয়া বাহিনী কোন অঞ্চলে? খুব ইম্পর্টেন্ট, এইবার আসতে পারে এটা। কাদিরিয়া বাহিনী টাঙ্গাইল অঞ্চলে, হ্যাঁ, টাঙ্গাইল অঞ্চলে কাদিরিয়া বাহিনী। বঙ্গবীর কাদের সিদ্দিকী যে বাহিনীটা করছিল, এটার নাম ছিল কাদিরিয়া বাহিনী। মুক্তিযুদ্ধের প্রথম শত্রুমুক্ত জেলা কোনটা? এটা হলো যশোর। মুক্তিযুদ্ধের প্রথম শত্রুমুক্ত জেলা কোনটা? যশোর। মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য সর্বোচ্চ খেতাব কোনটা ছিল? এটা হলো বীরশ্রেষ্ঠ, ঠিক আছে, বীরশ্রেষ্ঠ। কিন্তু যদি বলা হলো কি মানে জীবিতদের মধ্যে সবচেয়ে সর্বোচ্চ কোনটা, এটা হলো জীবিতদের মধ্যে সর্বোচ্চ পাইছিল কোনটা? বীর উত্তম, যদি জীবিত বলে। আর যদি এমনি বলে তাহলে আনসার বীরশ্রেষ্ঠ। সর্বকনিষ্ঠ বীরশ্রেষ্ঠ কে ছিল? সর্বকনিষ্ঠ বীরশ্রেষ্ঠ ছিল মহিউদ্দিন জাহাঙ্গীর। মহিউদ্দিন কি? জাহাঙ্গীর। সবচেয়ে কম বয়সী ছিল মহিউদ্দিন জাহাঙ্গীর। এই উল্টা বললাম নাকি? সরি, সর্বকনিষ্ঠ বলছে, সর্বকনিষ্ঠ হামিদুর রহমান। কোন সর্বকনিষ্ঠ? হামিদুর রহমান, হ্যাঁ। জাহাঙ্গীর হলো সর্বশেষ ছিল। তাহলে প্রথম শহীদ ছিল মুন্সি আব্দুর রব, শেষ শহীদ ছিল মহিউদ্দিন জাহাঙ্গীর, যেটা আমি বলতেছিলাম আর কি। অস্তিত্ব আমার দেশ, এটা হলো কে ছিল? মতিউর রহমান। জাগ্রত চৌরঙ্গি দেখো, জাগ্রতের মধ্যে জ আছে না, বোরকার জ খুঁজবা তুমি, এই যে বোরকার জ। আর এটা কই? জয়দেবপুর, এটাও বোরকার জ। তাহলে জাগ্রত চৌরঙ্গি এটা হলো প্রথম ভাস্কর্য, হ্যাঁ, প্রথম ভাস্কর্য, যেটা আব্দুর রাজ্জাক করছে, জয়দেবপুর করছে, মানে গাজীপুর করছে। এক কথা বলে জয়দেবপুর, গাজীপুর।
ঠিক আছে, এই যে জাগ্রত চৌরঙ্গি জ আছে, আব্দুর রাজ্জাক গাজীপুর জ আছে, বোরকার জ আছে। অপরাজয় বাংলা সৈয়দ আবদুল্লাহ খালেদ, খুব ইম্পর্টেন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয় কলা ভবনে। সংসপ্তক, এটা তোমরা যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিবা, হামিদুজ্জামান খানের। সোপার্জিত স্বাধীনতা, এটা শামীম শিকদারের। ঠিক আছে, এগুলো একটু দেখে রেখো। সাবাস বাংলাদেশ, এটা তো একদম ইনভেরিবলি আসে। সাবাস বাংলাদেশ কার লেখা, মানে কার তৈরি? নিতুন কুণ্ড। কোথায় আছে? রাজশাহী বিশ্ববিদ্যালয়। সাভারের স্মৃতিসৌধ মইনুল হোসেনের, সাভারের অবস্থিত। মুক্তিযুদ্ধের প্রথম উপন্যাস কোনটা? মুক্তিযুদ্ধের প্রথম যে উপন্যাস তার নাম হলো রাইফেল রুটি আওরাত। রাইফেল রুটি আওরাত, খুব ইম্পর্টেন্ট, রাইফেল রুটি আওরাত। হ্যাঁ, এটা কার লেখা? আনোয়ার পাশা। আনোয়ার পাশা। ঠিক আছে, পাশা ভাইয়া ছিল না? পাশা ভাই হলো কি ব্যাচেলর পয়েন্টে যে পাশা ভাই ছিল, পাশা ভাই কী করতো? পাশা ভাই কী করতো? এই করতো না, এই এরকম। তাহলে পাশা ভাই সবসময় কেউই থাকতো, আবার হলো জেলে থাকতো। তাহলে রাইফেল রুটি আওরাত, ঠিক আছে, আনোয়ার পাশার লেখা। আর বাকিগুলো একটু দেখে রেখো। ঠিক আছে, এর মধ্যে কি আছে? নিনিত রাহি আমি মনে রাখি, যে নিষিদ্ধ লোবান নিনি, নিনি হলো সৈয়দ, নিনি সৈয়দের জায়গায় নৈয়দ মনে রাখবে, তাহলে মনে থাকবে নিনি নৈয়দ। জ্যোৎস্না অজনের গল্প হুমায়ুন আহমেদের। হাঙ্গর নদী গ্রেনেড, এটা হলো সেলিনা হোসেনের। নেকড়ে অরণ্য জলাঙ্গীকৃত দাসের হাসি, এটা হলো শওকত ওসমানের। আর যাত্রা হলো শওকত আলীর। নরকের লাল গোলাপ কোন পটভূমিতে রচিত? এই নরকের লাল বোমা মুক্তিযুদ্ধের পটভূমিতে। হ্যাঁ, এটা একটা কি নাটক, মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক। হ্যাঁ, ঠিক আছে, মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক। এছাড়া আরও কিছু আছে, গেলো যে অরণ্যে আলো নেই, এই নেইটা হলো নীলিমা, নেইটা হলো নীলিমা। কি চাহ শঙ্খ নীল, স্বাধীনতা আমার স্বাধীনতা, এগুলো হলো মমতাজ আহমেদ। আর সৈয়দ শামসুল হকের কি আছে? পায়ের আওয়াজ পাওয়া যায়, একটাই মনে রাখবা, পায়ের আওয়াজ পাওয়া যায়, এটা খুব ইম্পর্টেন্ট, এটা প্রথম নাটক। ঠিক আছে, মুক্তিযুদ্ধ ভাই মানে যে যাচ্ছে, মানে হানাদার বাহিনীরা যা যাচ্ছে, বা ওই ইয়েরা যারা ছিল, মিলিটারি যারা ছিল, তাদের যে আওয়াজ, এটাকে বলা হয় পায়ের আওয়াজ পাওয়া যায়। এই সার্চ ফর আইডেন্টিটি, আইডেন্টিটি যদি সার্চ করতে বলে, তাহলে এই সার্চ ফর আইডেন্টিটি এটা লিখছে হলো আমাদের, ঠিক আছে, এই যে দেখো সার্চ ফর, এটা লিখছে হলো মেজর আব্দুল জলিল। তাই মনে রাখতাম, আমার এক স্যার ছিল, মনে করলো জলিল স্যার, উনি আইডেন্টিটি ক্রাইসিসে ভুগতেছে, মানে এরকম ব্যাপারটা। আর মেজর সুকান্ত সিং, এটাও ইম্পর্টেন্ট, ওনার বইটার নাম ছিল দ্য লিবারেশন অফ বাংলাদেশ, এটা খুব ইম্পর্টেন্ট, এই দুইটা বই মনে রাখবে। ঠিক আছে, এটা হলো জেনারেল সুকান্ত সিংয়ের। স্টপ জেনোসাইড, এটা জহির রেহানের। স্টপ জেনোসাইড কার? জহির রেহানের। ঠিক আছে, স্টপ জেনোসাইড জহির রেহানের। আর এছাড়াও স্টেট ইজ বর্ন, এটা হলো কি জহির রেহানের। ঠিক আছে, মুক্তির গান, মুক্তির কথা, এটা তারেক মাসুদ আর ক্যাথরিন মাসুদের। ঠিক আছে, বুঝতে পারছি, আর বাকিগুলো লাগবে না তো বেশি। মুক্তিযুদ্ধ বেশি স্বল্প দৈর্ঘ্য, একটাই স্বল্প দৈর্ঘ্য যদি বলি, স্বল্প দৈর্ঘ্য যদি বলি, এখানে কি আছে? আগামী মনে হয়, স্বল্প দৈর্ঘ্য হলো আগামী, আগামী না? হ্যাঁ, স্বল্প দৈর্ঘ্য কি আছে? আগামী। আর এছাড়া একটা হচ্ছে হুলিয়া, এটা খুব ইম্পর্টেন্ট, এটা কি বলতেছিলাম, হুলিয়া। ঠিক আছে, মাটির মানে চলে যাই। আর চলচ্চিত্রের পরিচালককে? মাটির মানে একটু আগে দেখছি, তারেক মাসুদ, ক্যাথরিন মাসুদ। হ্যাঁ, মাটির ময়না তারেক মাসুদ, তারেক মাসুদ না? হ্যাঁ, মাটির ময়না। এছাড়া আরও কয়েকটা নাম আছে, এগুলো আমি একটু দেখি। কি আছে? জীবন থেকে নেওয়া, ছোটবেলা পড়ছি, জহির রেহানের। ওরা 11 জন, এটা কি চাষী নজরুল ইসলামের। ধীরেবহ মেঘনা, এটা আলমগীর কবিরের। 71 যিশু, নাসিরুদ্দিন ইউসুফের। জয়যাত্রাতে বেশি ইম্পর্টেন্ট না। জীবন ডুলি, নদীর নাম মধুমতি, চিত্রা, এগুলো হলো আমার তানবীর মোকাম্মেলের। বাংলাদেশের স্বীকৃতিদানকারী প্রথম আরব রাষ্ট্র কোনটা? আরব রাষ্ট্র বলছে, তাহলে ইরাক, অন্য কিছু চিন্তা করা যাবে না। বাংলাদেশের প্রথম স্বীকৃতি আরব রাষ্ট্র বলে ইরাক। ঠিক আছে, প্রথম হলো ভুটান, পরে হলো ভারত। আরব বলছে ইরাক, ইউরোপে বললে পূর্ব জার্মানি, আফ্রিকান বলে সেনেগাল, দক্ষিণ আমেরিকা বললে হলো ভেনেজুয়েলা, সমাজতান্ত্রিক যদি বলে তাহলে পোল্যান্ড। এগুলো ছোটোবেলার পর আমাদের, তাও একটু দেখে রেখো। আর উত্তর আমেরিকা যদি বলে বারবাডোস, উত্তর আমেরিকা বললে বারবাডোস। কনসার্ট ফর বাংলাদেশ কোথায় অনুষ্ঠিত হয়েছে? এটা হলো আমাদের যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থিত, নিউ ইয়র্কে হয়েছে। ঠিক আছে, বব ডিলান ছিল, এরিক ক্ল্যাপটন ছিল, ঠিক আছে, জর্জ হ্যারিসন ছিল, এগুলো মনে রাখবে, জর্জ হ্যারিসন, রবিশঙ্কর। ঠিক আছে, কার উদ্যোগে ছিল? বব ডিলান। বব ডিলান কই? বব ডিলান লেখা নাই নাকি? এই যে নিউ ইয়র্কের মেডিসন স্কোয়ারে। হ্যাঁ, এনিহিলেট দ্য ডেমন্স পোস্টারটি অঙ্কন করছে কে? এটা অঙ্কন করছিল আমাদের, ঠিক আছে, গ নম্বর বলছিল। এছাড়া হলো কি বলে, গ নম্বর কি ছিল? জয়নুল আবেদিন, শিল্পাচার্য জয়নুল আবেদিন, উনি এগুলো সব আবিষ্কার করছিল। এছাড়া ওনার ছিল, বিখ্যাত ছিল মনপুরা, ম্যাডোনা, দুর্ভিক্ষ নিয়ে কী করছিল? চিত্রকর্ম ছিল। কমনওয়েলথের সদস্যপদ লাভ করছে বাংলাদেশ। কমনওয়েলথের সদস্যপদ সবার সর্বপ্রথম লাভ করছে। তাহলে এটা সর্বপ্রথম লাভ করছে যেহেতু, তাহলে 1900 কত সালে ছিল? 72 সালে 18 এপ্রিল। ঠিক আছে, 1972 সালে, এই যে কই গেল, ওই বক্সে কই দিল, এই যেটা 1972 সালে 18 এপ্রিল সর্বপ্রথম আর কি। বাকি সবগুলো লাগবে না, জাতিসংঘটা একটু মুখস্থ করো। জাতিসংঘটা 17 সেপ্টেম্বর 1974, এটা এইবার বিসিএস আসছে। কততম দেশ হিসেবে এটা বিসিএস আসছে? ঠিক আছে, 136তম দেশ হিসেবে। বাকিগুলো টুকটাক দেখো যতটুকু পারো আর কি। স্বাধীন বাংলাদেশের প্রথম বাজেট পেশ করছে কে? বাজেট পেশ করছে তাজউদ্দিন আহমেদ। ঠিক আছে, প্রথম বাজেট পেশ করছে
তাজউদ্দিন আহমেদ। বাংলাদেশে তৈরি প্রথম যুদ্ধ জাহাজের নাম কি ছিল? প্রথম যে যুদ্ধ জাহাজ ছিল এটার নাম কি ছিল বলো? এটার নাম ছিল হলো বানৌজা পদ্মা। বানৌজা কি? পদ্মা। এই যে বানৌজা, আগেরটা হয়ে গেল, এই বানৌজা পদ্মা। বাংলাদেশের তৈরি প্রথম জিআই পণ্য কোনটা? বাংলাদেশের তৈরি প্রথম যে জিআই পণ্য ছিল এটা জামদানি, আর দ্বিতীয় ছিল হলো ইলিশ। হ্যাঁ, দ্বিতীয় ছিল ইলিশ। ঠিক আছে, এটা কে দেয়? উইপু দেয়। ঠিক আছে, উইপু হলো কি জিআই পণ্যগুলো দেয়। বাংলাদেশে এখনো পর্যন্ত 55টার কথা বলে বা 56টার কথা বলে, যে এগুলো ঠিক নাই, দিন দিনই চেঞ্জ হয়, প্রতিদিন চেঞ্জ হয়। বাংলাদেশের প্রথম আদমশুমারি হয়েছে কত সালে? 1974 সালে। 74-এর পরে এটা কত হয়েছে? 81 সালে। 81-র পরে 91, 91-এর পরে 2001, পরে 2011, পরে 2021 হওয়ার কথা। 21 না হয়ে কত হয়েছে? 22 হয়েছে। কার কারণে? করোনার জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত কত সালে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত কত সালে? ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছে কত সালে? আচ্ছা, কিন্তু প্রথম এগুলো দেখে রেখো, প্রথম সমাবর্তন হয়েছে 23-এ, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল 1900 কত ছিল? 20 না 21 ছিল, ভুলে গেছি রে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ভুলে গেলাম। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা বাচ্চা কাচ্চারা এটা কত ছিল? ভুলে গেছি, দেখে নিস একটু। বাংলাদেশের জিডিপিতে সর্বাধিক অবদান কোন খাতের? জিডিপিতে সবচেয়ে বেশি অবদান হলো সেবা খাতের। ঠিক আছে, জিডিপিতে সবচেয়ে বেশি অবদান সেবা খাতের। মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থায় কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীর? আমরা যে মাতৃতান্ত্রিক হলো খাগা, এই যে খা আর গা, গার মানে খাসি আর গারো, এই গারো। ঠিক আছে, এই প্রমাণ শেষ তাড়াতাড়ি। সাংগ্রাই কাদের উৎসব? সাংগ্রাই কাদের উৎসব বলো? সাংগ্রাই হলো রাখাইনদের উৎসব, সরি, সাংগ্রাই হলো মারমাদের উৎসব, সাংগ্রাই। ঠিক আছে, রাখাইনদের জলকেলি আর কি। সিলেট ও মৌলভীবাজারের কোন ক্ষুদ্র নৃগোষ্ঠী বাস করে? সিলেট আর মৌলভীবাজার যদি বলি, ঠিক আছে, সিলেট আর কি বলছি? মৌলভীবাজার। তাহলে এরা কি ইউজ করে? এরা হলো মণিপুরি যারা, তারা হলো সিলেটের ওইদিকে থাকে আর কি। বাংলাদেশের সবচেয়ে প্রাচীন স্থান কোনটা? বাংলাদেশের সবচেয়ে প্রাচীন স্থান যদি বলা হয় তাহলে আমরা কি বলবো? মহাস্থানগড়। তাহলে কি বলবো? বগুড়ার মহাস্থানগড়। বগুড়ার কি? মহাস্থানগড়। লালবাগ দুর্গ কে নির্মাণ করছে? লালবাগ দুর্গ কে আবিষ্কার করছে? শায়েস্তা খান, স্যার আর কি হবে? ঠিক আছে, শায়েস্তা খান। সাজেক ভ্যালি কোন জেলায় অবস্থিত বলো? এই পোলামান সাজেক ভ্যালি সারাদিন যেতেছ, ঠিক আছে, এটা হলো আমাদের রাঙামাটিতে অবস্থিত। হ্যাঁ, রাঙামাটিতে অবস্থিত। বাংলাদেশের সর্বদক্ষিণ স্থান কোনটা? সর্বদক্ষিণ মানে এই কোনায় যেটা আছে, তাহলে সর্বদক্ষিণে কি আছে আমাদের? কি দেখবো? এই যে হয়ে গেল টেকনাফ থেকে কি বলি আমরা? তেঁতুলিয়া বলি। তাহলে আনসার কি বলবো? টেকনাফ। বাংলাদেশে আইসিসির পূর্ণাঙ্গ সদস্য লাভ করছে কত সালে? বাংলাদেশে আইসিসির পূর্ণাঙ্গ সদস্য লাভ করছে কত সালে? এটা হলো 2000 সালে। ঠিক আছে না? ঠিকই দেখা গেছি। হ্যাঁ, 2000 সালে। টেস্টে বাংলাদেশের সর্বপ্রথম 5000 রান করছে কে? এগুলো এখন পুরান প্রশ্ন, এগুলো আসবে না। 2026 সালে ফিফা বিশ্বকাপের আয়োজক দেশ কোনটা? 2026 সালে ফিফা বিশ্বকাপ যে আবিষ্কার করবে এগুলো উত্তর আমেরিকা। 2024 সালে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ ছিল কোনটা? পাকিস্তান ছিল। হ্যাঁ, 24 সালে পাকিস্তান ছিল। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদকে? প্রথম শহীদ ছিল আবু সাইদ। এটা আসতে পারে, এটা পরীক্ষায় প্রশ্ন আসবে। অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণ করছে 8 আগস্ট। এগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলো পড়তে হবে। ঠিক আছে, এগুলো পড়তে হবে। অন্তর্বর্তী সরকারের পরিবেশ বিষয়ক উপদেষ্টা এটা সৈয়দ রিজওয়ান আহমেদ, খুবই ইম্পর্টেন্ট। উনি সবচেয়ে মানে প্রভাবশালী একজন। ঠিক আছে। উন্নত মৌমসির ভাস্কর্যটা কিসের সাথে সম্পর্কিত? উন্নত মৌমসির বলো? উন্নত মৌমসির এটা ছিল হলো আমাদের জুলাই গণঅভ্যুত্থানের সাথে। বাল্যবিবাহ প্রতিরোধে হেল্পলাইন কত ছিল? বাল্যবিবাহ প্রতিরোধে হেল্পলাইন ছিল কত জানি? 333। পদ্মা সেতু দক্ষিণে এগুলো লাগবে না, এটা দরকারই নেই এখন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদ অনুসারে সংসদ সদস্য যারা রাষ্ট্রপতি নির্বাচিত হন? রাষ্ট্রপতি হলো 48। হ্যাঁ, পূর্ববঙ্গে প্রতিষ্ঠিত প্রথম কলেজের নাম কি ছিল? পূর্ববঙ্গে প্রতিষ্ঠিত প্রথম কলেজ ছিল ইডেন কলেজ। হ্যাঁ, ইডেন কলেজ না ঢাকা কলেজ, সরি, মেয়েদের জন্য ইডেন কলেজ ছিল, আর এমনি ঢাকা কলেজ ছিল। আর ঢাকা কলেজ আগে 1841 সালে, ইডেন আর একটু পরে 1863-তে। শেষ। অল্পের মধ্যে শেষ করে দিছি, কারণ এটা তোমাদের সবার নাকি নাই, আমি জানতাম না আগে।
ঠিক আছে থাকো। 1921 ভুলে গেছিলাম। পোলাপান না থাকলে ক্লাস নিয়ে মজা নাই, এই জন্য টাইনা শেষ করে দিচ্ছি। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আর যারা ভর্তি হতে যাও, এক্সাম ব্যাচে যারা ভর্তি হতে চাও ভর্তি হয়ে যেতে পারো। এক্সাম ব্যাচ যেটা, এটা মাত্র 36 টাকা, 36 জেলায় অনুসারে 36 টাকা। ঠিক আছে, এই নাম্বার টাকা পাঠায় পেজে নক করো, তাহলে অ্যাড করে দেবো 0640780704। পিডিএফ হলো ইয়ে দিয়ে দিব, পিডিএফ দিয়ে দিব। এই নাম্বারে 36 টাকা পাঠায় পেজে নক করলে অ্যাড করে দিবে। পিডিএফ হলো ইয়ে দিয়ে দেবো, কি বলে টেলিগ্রামে দিয়ে দেবো ইনশাল্লাহ।